একটি শহরে একের পর এক দুর্ঘটনা হচ্ছে, কিন্তু সবগুলোতেই অদ্ভুত একটা মিল। কেউই বুঝতে পারছে না এগুলো সত্যিই দুর্ঘটনা নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো নিখুঁত খুনির কাজ। আর তখনই সামনে আসে জয় নামের একটি ছেলে, যে একজন সাধারণ নিউজ রিপোর্টার, যার কাজ শুধু মৃত মানুষের খবর ছাপানো। কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারে সে এমন এক খেলায় ঢুকে পড়েছে যেখানে খুনি আগে টার্গেটকে পর্যবেক্ষণ করে, প্ল্যান করে, তারপর এমনভাবে মারে যেন সবাই সেটাকে দুর্ঘটনা মনে করে। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, যখন জয় খুনির কাছে পৌঁছাতে শুরু করে তখন সে নিজেও বুঝতে পারে না যে খুনিও জয়কে টার্গেট বানিয়ে ফেলেছে। এটা শুধু একটা থ্রিলার নয়, এটা একটা মাইন্ড গেম, যেখানে এক ভুল মানেই মৃত্যু। হ্যালো বন্ধুরা, বলছিলাম সম্প্রতি মুক্তিপ্রাপ্ত তেলেগু অ্যাকশন থ্রিলার মুভির কাহিনী, যার নাম হলো মৃত্যুঞ্জয়। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন ডুব দেই আজকের রহস্যের অন্তরালে। সিনেমার শুরুতেই একজন লোককে দেখানো হয় যে অফিস থেকে বাসায় ফিরছে, কিন্তু তার মধ্যে একটা অদ্ভুত ভয় কাজ করছে। তার মনে হচ্ছে কেউ যেন তাকে অনুসরণ করছে। ভয়ে ভয়ে আসার সময় হঠাৎ তার এক বন্ধু এসে কাঁধে হাত রাখতেই সে চমকে ওঠে। বন্ধু বলে, আরে আমি, এত ভয় পাচ্ছিস কেন? তোর মেয়ে তোকে খুঁজছে, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, তাই তোকে খুঁজতে এলাম। এত দেরি কেন হলো? লোকটা তখনও ভয় পেতে থাকে এবং বলে, আমার মনে হচ্ছে কেউ আমাকে ফলো করছে। বন্ধু চারপাশে তাকিয়ে বলে, কোথায়? কেউ তো নেই, সবই তোর ভুল ধারণা, চল বাড়ি যাই। তখন লোকটা বলে, তোর বাড়ি তো কাছেই, আমারটা অন্যদিকে, তুই যা, আমি চলে যাব। এরপর সে একাই বাড়ির দিকে যেতে থাকে। ঠিক তখনই তার মেয়ে এসে জড়িয়ে ধরে। তার নাম অঞ্জলি। সে বলে, বাবা কোথায় ছিলে? আমি কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছি জানো? স্কুল থেকে আসার পর থেকেই অপেক্ষা করছি। এরপর সে বলে, আজ স্কুলে কি হয়েছে জানো? ম্যাডাম সবাইকে তাদের প্রিয় সুপার হিরোর নাম বলতে বলেছিল। সবাই বলেছে সুপারম্যান, ব্যাটম্যান, স্পাইডারম্যান, আমি কিন্তু তোমার নামই বলেছি। তখন বাবার খুব খুশি লাগে। এরপর লোকটি যখন মেয়েকে নিয়ে বাড়ির ভেতরে ঢুকছিল, তখন ছোট্ট অঞ্জলিরও মনে হয় কেউ যেন তাকে ফলো করছে। এরপর আমরা মুভি হিরোকে দেখি, যার নাম হলো জয়। সে যখন ঘুমাচ্ছিল তখন তার বন্ধু ফোন করে এক ব্যক্তির মৃত্যুর খবর দেয়। সে ঠিকানা দেয়, নাম আহমেদ হোসেন, বয়স 62। যেহেতু মৃত ব্যক্তি মুসলমান, তাই সেও মুসলমানের মতো পোশাক পরে সরাসরি সেই বাড়িতে চলে যায়। বাড়িতে পৌঁছেই সে দেয়ালে ঝুলানো ফ্যামিলি ফটো দেখে নেয়, যাতে বুঝতে পারে মৃত ব্যক্তির পরিবারে কে কে আছে। তারপর ঘরের ভেতরে গিয়ে মৃত ব্যক্তির মানিব্যাগ খুঁজে পায়। মানিব্যাগের ভেতরে থাকা একটি ছবিও ভালো করে লক্ষ্য করে। সবকিছু খুঁটিয়ে দেখে নেওয়ার পর সে মৃত ব্যক্তির স্ত্রীর পাশে গিয়ে বসে। তারপর সে বলতে শুরু করে, আন্টি, আঙ্কেল কত ভালো মানুষ ছিলেন জানেন? কত মানুষকে সাহায্য করেছে জানেন? কিন্তু কত তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে গেলেন। উনি খুব সুন্দর ছবি আঁকতেন আর সবসময় আপনার কথাই আমার সাথে বলতেন। সকালে ঘুম থেকে উঠেই আমি প্রথমে আমার স্ত্রীর মুখ দেখি, আবার ঘুমানোর আগেও তার মুখ দেখি। স্ত্রীর সাথে কথা না বলে থাকতেই পারি না। উনি আপনাকে খুব ভালোবাসতেন। এত ভালো একজন মানুষ এত চুপচাপ চলে যেতে পারে না। উনি এত মানুষকে সাহায্য করেছেন, সবার তো সেটা জানা উচিত যে এমন একজন মানুষ আর নেই। সবাইকে খবর দিন, ফোন করে ডাকুন, এখানে তো খুব কম লোকজন এসেছে। তখন কেউ বলে, না ভাই, উনি তো কার সাথে মিশতেন, কার সাথে কথা বলতেন কিছুই জানা নেই, কোনো নাম্বারও নেই। তখন জয় বলে, নাম্বার না থাকলে পেপারে বিজ্ঞাপন দিতে পারেন। সবাই তখন একটু অবাক হয়ে তাকায়। কেউ বলে, পেপারে বিজ্ঞাপন দিতে তো অনেক খরচ হবে। তখন সে বলে, এত বেশি না, মোটামুটি 18,000 টাকা প্লাস জিএসটি। এটা শুনে একজন জিজ্ঞাসা করে, তুমি কিভাবে জানো? তখন সে বলে, কিছুদিন আগে আমার দাদি মারা গিয়েছিলেন, তখন আমি বিজ্ঞাপন দিয়েছিলাম, তাই জানি। খুব বেশি খরচ না, আমিও এতে সাহায্য করব, আমি 500 টাকা দিচ্ছি। এরপর বাড়ির আত্মীয় স্বজনরাও 500 করে দিতে শুরু করে, আর এভাবে 18,000 টাকারও বেশি জমা হয়ে যায়। শেষে তারা নিউজ পেপারে বিজ্ঞাপন দেয়। আর মজার ব্যাপার হলো, যে কোম্পানিতে বিজ্ঞাপনটা দেওয়া হয় সেটাই জয়ের কর্মস্থলে নিউজ কোম্পানি। আসলে জয় একজন নিউজ রিপোর্টার। এভাবে কোথাও কারো মৃত্যুর খবর পেলেই সে সেখানে গিয়ে নানা রকম কৌশল করে নিজের নিউজ পেপারের জন্য বিজ্ঞাপন নিয়ে আসে। এটাই তার কাজ। তার এই কাজ দেখে তার বস তাকে খুব প্রশংসা করে, কিন্তু জয়ের এই কাজ একদমই ভালো লাগে না। সে চায় ক্রাইম ব্যুরোতে কাজ করতে। তার বস বলে, এই ঝামেলায় পড়তে চাও কেন? তুমি এখানেই ভালো করছো, ক্রাইম ডিপার্টমেন্ট আলাদা ব্যাপার, তুমি এখনো এর জন্য যোগ্য নাও। এভাবে তাকে কোনো সুযোগই দেয়া হয় না।
জয়ের একটা নয়, মোট 3 জন বন্ধু আছে। মোট 4 জনের একটা গ্রুপ। প্রতিদিন কাজ শেষে তারা রাতে একসাথে বসে আড্ডা দেয় ও মদ খায়। একদিন জয়ের খালা ফোন করে তাকে বকাবকি করে, তুমি এখনো বাড়ি যাওনি? এখনো ওই খারাপ বন্ধুদের সাথেই ঘুরছো? তাড়াতাড়ি বাড়ি গিয়ে ঘুমাও। পরের দিন আমরা দেখি জয়ের বন্ধু আবার ফোন করে আরেকজন মৃত ব্যক্তির তথ্য দেয়। জয় এবার ব্রাহ্মণ সেজে সেই বাড়িতে যায়। এখানেই জানা যায় মৃত ব্যক্তি আর কেউ নয়, সেই প্রথম দৃশ্যের লোকটি, যার নাম হচ্ছে অচ্যুত শর্মা, যাকে গল্পের শুরুতে দেখানো হয়েছিল। আসলে বিদ্যুৎ শকের কারণে তার মৃত্যু হয়। জয় সেখানে গিয়ে আবার তার অভ্যাস মতো সব তথ্য জোগাড় করতে শুরু করে, আর তখনই সে ছোট্ট অঞ্জলিকে দেখে। জয় লক্ষ্য করে অঞ্জলি কিন্তু একটুও কাঁদছে না। এই ব্যাপারটা জয়ের কাছে একটু অদ্ভুত লাগে। তার মনে হয় একটা ছোট্ট বাচ্চার তো কাঁদার কথা, নিজের বাবার মৃতদেহ দেখার পরও অঞ্জলি একটুও কাঁদছে না, এটা তার কাছে স্বাভাবিক মনে হয় না। সন্ধ্যায় জয় তার বন্ধুর সাথে দেখা করে এবং সে মেয়েটার কথা বলতে থাকে। ও একটুও কাঁদছে না। তারপর নিজের কথাও বলতে শুরু করে। সে বলে যখন তার বয়স ছিল 7 বছর তখনই তার মা বাবা মারা যায়। ছোট হওয়ার কারণে সে বুঝতেই পারেনি কি হয়েছে, কেন তার মা বাবা হলের মধ্যে শুয়ে আছে, কেন তাদের গলায় মালা পরানো, আর বাড়িতে এত লোক কেন। প্রথমবার সে মৃত মানুষ দেখেছিল, আর সেটাও নিজের মা বাবা। এই সময় তার খালা এসে খুব কান্নাকাটি করে। মা বাবা বেঁচে থাকতে খালা তাকে খুব ভালোবাসতো, কিন্তু তাদের মৃত্যুর পর সে একদম বদলে যায়। সবসময় বকা দেয়, চিৎকার করে, এমনকি খাওয়ানোর সময়ও খুব রাগারাগি করে। এসব দেখে ছোট জয় কিছুই বুঝতে পারে না। আগে এত ভালোবাসতো, এখন এমন আচরণ কেন? একসময় সে ভয়ে জোরে চিৎকার করে ওঠে, তারপর কান্না শুরু করে। তখন খালা দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে। আসলে সে নিজের কোনো অনুভূতি বাইরে প্রকাশ করছিল না, সবকিছু ভেতরে চেপে রেখে মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছিল। তাই তার অনুভূতিগুলো বাইরে আনতেই খালা ইচ্ছে করে এমন আচরণ করছিল। এরপর থেকে খালাই তাকে ভালোভাবে বড় করে তোলে। আজ পর্যন্ত সেই তার গার্ডিয়ান হিসেবে পাশে আছে। এখন সে অঞ্জলির মধ্যে নিজের ছোটবেলার ছায়া দেখতে পাচ্ছে। তার মনে হয় অঞ্জলিরও কাঁদা উচিত। এই কথা বলেই জয় সিদ্ধান্ত নেয়, আমি ওই ছোট মেয়েটিকে সাহায্য করব, তার বাবার সাথে কি হয়েছে সেটা খুঁজে বের করব, আর তাকে সবকিছু বুঝিয়ে বলবো। এরপর জয় অঞ্জলিকে ফলো করতে থাকে। মেয়েটা খুব একা অনুভব করে। আগে স্কুল শেষ হলে তার বাবা এসে তাকে নিয়ে যেত, কিন্তু এখন আর কেউ আসে না। অন্য বাচ্চাদের বাবা মা আসে, কিন্তু অঞ্জলির কেউ নেই। স্কুল শেষ হলে অঞ্জলি একটা পার্কে গিয়ে বসে, যেখানে আগে তার বাবা বসতো। অঞ্জলিকে দেখে জয়ও তার পাশে গিয়ে বসে, তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। অঞ্জলি জয়কে প্রশ্ন করে, আমার বাবার সাথে এমন কেন হলো? কিন্তু জয়ের কাছে এর কোনো উত্তরই থাকে না। এরপর আমরা দেখি সকালে বিক্রান্ত নামের একজনকে দেখানো হয়। তার সাথে নিরাপত্তার জন্য 2 জন লোকও আছে। হাঁটতে হাঁটতে সে রাস্তার পাশে একটা ছোট মন্দির দেখে। সে সেখানে প্রার্থনা করতে যায়, আর যারা তার সাথে ছিল তারা একপাশে দাঁড়িয়ে চা খেতে যায়। লোকটা যখন প্রার্থনা করছে তখন সেখানে রঙিন লাইট লাগানো ছিল। হঠাৎ একটা তার ছিঁড়ে নিচে জমে থাকা পানিতে পড়ে যায়, কিন্তু লোকটা সেটা খেয়াল না করে পিছন দিক দিয়ে এসে সেই পানিতে পা দেয়। সাথে সাথে বিদ্যুৎ শরীরে প্রবাহিত হয়ে তাকে প্রচণ্ড শক দেয়। সে সেখানেই পড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর এএসপি সীতা নামে এক অফিসার এই কেসের তদন্ত শুরু করে। একই সময়ে জয়ও বিক্রান্তের বাড়িতে গিয়ে তার সম্পর্কে তথ্য জোগাড় করতে থাকে, যাতে তার মৃত্যুর খবর পত্রিকায় ছাপাতে পারে। অন্যদিকে মিডিয়ার লোকেরা কমিশনারকে ঘিরে বিক্রান্তের ব্যাপারে প্রশ্ন করতে থাকে। জানা যায় বিক্রান্ত একজন ব্যাংক কর্মচারী ছিল এবং সে তার ব্যাংকের একটি বড় স্ক্যাম ফাঁস করতে যাচ্ছিল। এই জন্য পুলিশ তাকে প্রোটেকশনও দিচ্ছিল। কিন্তু হঠাৎ করেই এই ঘটনা ঘটে যায়। এসিপি সীতা মিডিয়ার সামনে এসে বলে, আমি এই কেসের তদন্ত শুরু করেছি, এখনো অনেক কিছু জানার বাকি আছে। এটা দুর্ঘটনা নাকি খুন খতিয়ে দেখা হবে। এদিকে জয় বিক্রান্তের বাড়িতে গিয়ে চারপাশে সবকিছু লক্ষ্য করতে থাকে। হঠাৎ সে ডেড বডির দিকে তাকায় এবং দেখে মুখের এক পাশ যেন পুড়ে গেছে। এটা দেখে তার আগে সেই ছোট মেয়ের বাবার কথা মনে পড়ে, সেখানেও একইভাবে মুখের এক পাশ পুড়ে গিয়েছিল। তখন তার সন্দেহ হয় দুটো ঘটনায় একই রকম। এরপর সে ওই লোকটার মৃত্যুর জায়গায় যায় এবং সবকিছু খুঁটিয়ে দেখে, ছোট মন্দির, উপরে লাইট, নিচে পানি, সবকিছু। তারপর সে তার বন্ধুকে ফোন করে জিজ্ঞাসা করে, ওই ছোট মেয়েটার বাবা কিভাবে মারা গিয়েছিল? বন্ধু বলে, শুনেছি বিদ্যুৎ শকে মারা গেছে, হাঁটতে গিয়ে একটি মন্দিরে প্রার্থনা করার সময় শক লেগেছিল। তখন জয় বলে, না, এটা কোনো সাধারণ মৃত্যু না, এটা দুর্ঘটনাও না, এটা একটা খুন। একবার কাকতালীয় ঘটনা ঘটতে পারে, কিন্তু বারবার একইভাবে হওয়া স্বাভাবিক নয়। এটা শুনে তার বন্ধুও খুব অবাক হয়ে যায়।
পরের দিন জয় সীতার সাথে দেখা করে এবং বলে, ম্যাডাম, এটা দুর্ঘটনা নয়, এটা একটা খুন। কিছুদিন আগে এখান থেকে প্রায় 5 কিলোমিটার দূরে আরেকজন লোক ঠিক একইভাবে মারা গেছে। দুটো ঘটনার মধ্যে নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে, দয়া করে বিষয়টা খুঁজে বের করুন। কিন্তু সীতা তার কথা গুরুত্ব দেয় না। সে বলে, অযথা কথা বলো না, আমাদেরকে কাজ করতে দাও। এটা দেখে জয়ের বন্ধু বলে, পুলিশ তো তোমার কথা শুনছেই না, ছেড়ে দাও এসব। কিন্তু জয় বলে, আমি ছাড়বো না, প্রমাণ নিয়ে আবার যাব। তারপর জয় আর তার বন্ধু এক ভিখারির কাছে যায়। তাকে চা খাইয়ে আর কিছু টাকা দিয়ে জিজ্ঞাসা করে, গতকাল এখানে কি হয়েছিল, কারণ সেই ভিখারি সবসময় ওই জায়গায় থাকে, সে নিশ্চয়ই কিছু দেখেছে। ভিখারি বলে, লোকটা খুব ভালো ছিল, প্রতিদিন সকালে জগিং করতে আসতো, মন্দিরে প্রার্থনা করত আর আমাকে 5-10 টাকাও দিয়ে যেত। তারপর সে বলে, কিছুদিন আগে আমি একটা বিষয় খেয়াল করেছি, উপরে যে লাইটগুলো আছে সেগুলো ঠিক করতে একজন লোক আসতো, কিন্তু 3 দিন আগে থেকে সে আর আসে না। তার বদলে এক লম্বা চওড়া একজন লোক আসতে শুরু করে, কিন্তু সে লাইটগুলো ঠিক করতো না, শুধু দেখে পাশে গিয়ে দাঁড়িয়ে থাকতো। মানে টানা 3 দিন সে সেখানে এসে শুধু মন্দিরটার দিকেই তাকিয়ে থাকতো, কোনো কাজই করতো না। জয় তখন জিজ্ঞাসা করে, লোকটা দেখতে কেমন ছিল? ভিখারি বলে, সে অন্ধকারে দাঁড়িয়ে থাকতো, তাই ভালোভাবে দেখা যায়নি, তবে একটু আলোয় আমি কিছু জিনিস লক্ষ্য করেছি। তার মাথায় খুব কম চুল ছিল, মোটা চশমা পরা ছিল, আর তার হাঁটার ভঙ্গি ঠিক ছিল না, মনে হচ্ছিল পোলিওর মতো পায়ে সমস্যা আছে। আরও একটা ভয়ঙ্কর কথা সে বলে, যখন বিক্রান্ত মারা যাচ্ছিল তখন সেই লোকটা দূর থেকে তাকে দেখছিল আর হাসছিল। সবকিছু শুনে জয় নিশ্চিত হয়ে যায় এই লোকটাই পরিকল্পনা করে খুনটা করেছে। অন্যদিকে ব্যাংকের কিছু লোক বশির নামে একজনকে ফোন করে বলে, এসিপি সীতা এই কেসটা নিয়ে নিয়েছে, আমরা ধরা পড়লে তুমিও ধরা পড়বে। বশির বলে, আপনারা চিন্তা করবেন না, এই কাজটা করছে সাধু। সাধুর আরেক নাম ছায়া, তাকে কেউ দেখতে পায় না আর সে নিজেও কাউকে দেখা দেয় না, সে শুধু নিখুঁত কাজই করে, তাই চিন্তার কিছুই নেই। এরপর দেখানো হয় কিভাবে সাধু বিক্রান্তকে মেরেছিল আর সবাই সেটাকে দুর্ঘটনা ভেবে বসে আছে। সে আগে থেকে নিচে পানি জমিয়ে রাখে, তারপর সেই পানিতে লবণ ছিটিয়ে দেয়, কারণ লবণ মেশানো পানিতে বিদ্যুৎ খুব দ্রুত ছড়ায়। এরপর সে একটু দূরে গিয়ে দাঁড়িয়ে থাকে। ঠিক যখনই লোকটা প্রার্থনা করতে যায় তখন সেই উপরের তারটা কেটে দেয় যাতে সেটা পানির মধ্যে গিয়ে পড়ে। লোকটা কিছু না বুঝে পিছন দিক দিয়ে এসে পানিতে পা দেয় আর সঙ্গে সঙ্গে শক লেগে মারা যায়। এদিকে জয় আর তার বন্ধু প্রথম ক্রাইম সিনে যায় যেখানে অচ্যুত মারা গিয়েছিল। সেখানেও একটা ছোট মন্দির ছিল। জয় দেখে কাছে একটা এটিএম আছে। সেই এটিএম বুথের নাইট সিকিউরিটি গার্ডের সাথে কথা বলে জিজ্ঞাসা করে, কিছুদিন আগে এখানে একজন মারা গিয়েছিল, সেদিন কি কিছু অদ্ভুত দেখেছিলেন? গার্ডও ঠিক একই কথা বলে যা ভিখারি বলেছিল। একজন লোক দূরে দাঁড়িয়ে থাকতো, মাথায় কম চুল, মোটা চশমা আর পোলিও ছিল। সে কয়েকদিন ধরে এসে শুধু মন্দিরটার দিকে তাকিয়ে থাকতো। জয় আর তার বন্ধু ওই জায়গায় সিসিটিভি ক্যামেরা খুঁজে দেখে, কিন্তু সেখানে একটাও ক্যামেরা নেই। তখন জয় বুঝে যায় খুনি খুব সেফ জায়গা থেকে অচ্যুতকে নজরদারি করছিল। কিন্তু প্রশ্ন হলো, সে অচ্যুতকে কেন মারলো? পরের দিন জয় সীতার সাথে দেখা করে বলে, ম্যাডাম, আপনার সাথে জরুরি কথা আছে, চলতে চলতে কথা বলি। জয় ইচ্ছে করে গাড়িতে বসে আসল বিষয় না বলে এদিক ওদিক কথা বলতে থাকে। পরে এক জায়গায় নেমে যায়। আসলে সেটা ছিল অচ্যুতের বাড়ির ঠিক সামনে। অচ্যুতের ভাই জয়কে দেখে ভাবে পুলিশ এসেছে, কারণ জয় ইচ্ছা করেই পুলিশের গাড়িতে এসে সেখানে নেমে যায়। জয় জিজ্ঞাসা করে, মারা যাওয়ার আগে অচ্যুতের মধ্যে কোনো পরিবর্তন দেখেছিলেন? অচ্যুতের ভাই আর তার বন্ধু বলে, না, তেমন কিছু না, কিন্তু গত 15-20 দিন ধরে সে খুব ভয় পেত, বলতো কেউ যেন তাকে ফলো করছে। একদিন সে বলেছিল, মেট্রো স্টেশন থেকে নামার পর সিঁড়ি দিয়ে উঠছিলাম, হঠাৎ মনে হলো কেউ আমাকে ধাক্কা দিল, আমি পড়ে গেলাম, ভাগ্য ভালো কিছু হয়নি। আরেকদিন বলেছিল, যে রাস্তা দিয়ে আমি নিয়মিত যাই সেখানে কেউ ম্যানহোলের ঢাকনা খুলে রেখেছিল, আমি কোনোভাবে পড়তে পড়তে বেঁচে গেছি। এরপর জয় অঞ্জলির সাথে কথা বলে। অঞ্জলি বলে, একদিন আমি একটা লোককে দেখেছিলাম যে আমার বাবাকে ফলো করছিল। জয় তখন অঞ্জলিকে কথা দেয়, আমি অবশ্যই খুঁজে বের করব কেন তোমার বাবাকে মারা হয়েছে। এরপর দৃশ্য এখানেই কাট হয়। সেদিন রাতে জয় তার বন্ধুদের সাথে বসে কথা বলছিল। তখন তার মাথায় একটা প্রশ্ন ঘুরছিল, ছোট মেয়েটার বাবা আর এই ব্যাংকার দুজনের মৃত্যুর মধ্যে সম্পর্ক কি? যদি ধরে নেওয়া হয় যে আসল টার্গেট ছিল ব্যাংকার, তাহলে ওই ছোট মেয়েটার বাবাকে কেন খুন করা হলো?
এমন সময় তারা দেখে একজন লোক কবরের উপর বসানোর জন্য স্টোনের নাম লেখার কাজ করছে। সেখানে মৃত ব্যক্তির নাম অ্যালবার্ট লেখার কথা ছিল, কিন্তু ভুল করে অলব্যাট লিখে ফেলেছে। তখন তার বস রেগে গিয়ে বলে, এই ভুলটা কি করেছিস? আগে একটা ট্রায়াল করে আমাকে দেখাতে পারতি না? এই কথাটা শুনে জয়ের মাথায় একটা আইডিয়া আসে। সেভাবে ব্যাংকারই আসল টার্গেট, আর ওই ছোট মেয়েটার বাবাকে খুন করা হয়েছে শুধু ট্রায়াল হিসাবে পরীক্ষা করার জন্য। অচ্যুতের রুটিন আর বিক্রান্তের রুটিন একই ছিল। 2 বার অচ্যুতকে মারার চেষ্টা ব্যর্থ হয়েছিল, কিন্তু তৃতীয়বার সফল হয়, আর ঠিক সেই একই পদ্ধতিতে বিক্রান্তকে মেরে ফেলে। অন্যদিকে কমিশনার সীতাকে ডেকে কেস সম্পর্কে জানতে চায়। সীতা বলে, স্যার এখনো কিছু বের হয়নি। কমিশনার বলে, আমি তো আগেই বলেছি এটা একটা দুর্ঘটনা, দ্রুত কেসটা ক্লোজ করে দাও। এদিকে জয় শহরের একটা খুব উঁচু বিল্ডিং এর ছাদে বসে আছে। সে ভাবতে থাকে খুনি অচ্যুতকে মারার আগে তাকে ভালোভাবে নজরদারি করেছিল, কিন্তু কোথা থেকে? অচ্যুতের বাড়ির সামনে একটা বড় অ্যাপার্টমেন্ট ছিল। জয় সেখানে গিয়ে দেখে সেখান থেকে অচ্যুতের বাড়ি পরিষ্কার দেখা যায়। সে বুঝতে পারে খুনি সম্ভবত এই অ্যাপার্টমেন্টেই থাকে। তার এই ধারণাটাই ঠিক ছিল, খুনি সত্যি ওই অ্যাপার্টমেন্টে ছিল। পরের দিন জয় সেখানে যায় এবং এক এক করে সব ফ্ল্যাটের দরজায় নক করতে শুরু করে। সে সবার কাছে খুনির বর্ণনা দেয়, টাকমাথা, চশমা পরা, ঠিকমতো হাঁটতে পারে না, পোলিও আক্রান্তর মতো, কৃত্রিম পা ব্যবহার করে। এভাবে সব তথ্য দিয়ে খোঁজ করতে থাকে, কিন্তু কেউই এমন কাউকে দেখেনি বলে জানায়। এই জিজ্ঞাসাবাদের মধ্যেই জয় আসল খুনির ফ্ল্যাটের কাছাকাছি পৌঁছে যায়। জয় যখন সেই লোকটার বর্ণনা দিচ্ছিল, তখন সাধু বুঝে যায় জয় তার সম্পর্কেই জানতে পেরেছে। আসলে সাধু মানুষকে বিভ্রান্ত করার জন্য বারবার নিজের বেশ বদলায়। অচ্যুত আর বিক্রান্তকে মারার আগে সে এই ছদ্মবেশটাই নিয়েছিল। সাধু দ্রুত বন্দুক বের করে জয়কে গুলি করতে যায়, কিন্তু ততক্ষণে জয় সেখান থেকে চলে গেছে। তবুও সাধু হাল ছাড়ে না। সে জয়কে খুঁজতে থাকে, তার পিছু নেয়। শেষে সাধু ছাদে গিয়ে অপেক্ষা করতে থাকে, যেন জয় অ্যাপার্টমেন্ট থেকে বের হলে তাকে মেরে ফেলতে পারে। কিন্তু ঠিক তখনই প্রবল বৃষ্টি শুরু হয়, আর সবাই ছাতা নিয়ে বের হতে থাকে। সৌভাগ্যবশত সেই সময় সাধু জয়কে আর দেখতে পায় না, আর জয়ও বুঝতে পারে না যে সাধুই আসল খুনি। এরপর সাধু তার বুদ্ধি আর স্কিল ব্যবহার করে জয় সম্পর্কে সব তথ্য বের করতে শুরু করে। অ্যাপার্টমেন্টে কে কে ঢুকেছে, বের হচ্ছে, সব তথ্য রেজিস্টারে লেখা থাকে। সে সেগুলো চেক করে, পাশাপাশি মোবাইল টাওয়ার লোকেশন ব্যবহার করে নতুন কোন ফোন এখানে এসেছে বা গেছে এসব ট্র্যাক করে জয়ের নম্বর, পরিচয়, সব তথ্য বের করে ফেলে। তারপর সে ঠিক করে যেভাবেই হোক জয়কে খুন করতে হবে। এখন সে জয়কেই ফলো করা শুরু করে। অন্যদিকে জয়ের মাথায় একটা গুরুত্বপূর্ণ বিষয় আসে। যে ব্যক্তি এত নিখুঁতভাবে দুটা খুন করতে পারে, সে নিশ্চয়ই একজন প্রফেশনাল কন্ট্রাক্ট কিলার, যে আগেও অনেক খুন করেছে। এই ধারণা থেকে জয় তার এক বন্ধুর কাছে যায়, যে হাসপাতালে কাজ করে এবং পুরনো অ্যাক্সিডেন্টাল ডেথ রেকর্ড দেখতে চায়। প্রথমে বন্ধু ভয় পেয়ে রাজি হয় না, কারণ সেটা খুব সিকিউর জায়গা। কিন্তু জয়ের জোড়াজড়িতে তাকে অল্প সময়ের জন্য ঢুকতে দেয়। ঠিক তখনই একজন ডাক্তার দেখে ফেলে রুম খোলা, ফলে বাধ্য হয়ে দরজা লক করে দিতে হয় এবং জয় ভেতরে আটকে যায়। বাইরে তার বন্ধুরা ইশারায় অন্য বন্ধুকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে বুঝতে পারে না। এই সুযোগে সাধু বিষয়টা খেয়াল করে এবং একে একে সব লক করা রুম চেক করতে শুরু করে। ঠিক তখনই জয় একটা শব্দ শুনতে পায়, কেউ যেন ভেতরে ঢুকছে। জয় ভাবে কেউ এসে আমাকে ধরে ফেলবে, কিন্তু সে জানে না যে আসলে খুনি কিন্তু আসছে। ভয় পেয়ে সে জানালা দিয়ে পালিয়ে যায়। খুনি এসে দেখে কেউ নেই। তখন সে ভাবে যেভাবেই হোক সে বের হলে এই দিক দিয়ে বের হবে। তাই বাইরে একটা ফোন বুথে লুকিয়ে বন্দুক নিয়ে অপেক্ষা করতে থাকে, জয় বের হলেই তাকে মেরে ফেলবে। কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করে জয়কে সে দেখতে পায় না। তখন সে বুঝতে পারে এই লোকটা তো ছদ্মবেশ নিতে পারে, হয়তো অন্য কোনো গেটআপে বেরিয়ে গেছে। আসলে সত্যিই জয় ছদ্মবেশ নিয়ে সেখান থেকে বেরিয়ে গেছে। পরে বাড়িতে ফিরে জয় সেই রেকর্ডগুলো ঘেটে ক্লু খুঁজতে থাকে, আর একই সময়ে সাধু তার নিজের প্ল্যান নিয়ে এগোতে থাকে। পরের দিন সীতা যখন একটি রেস্টুরেন্টে আসে, জয় সেখানে গিয়ে তার কাছে নিজের পাওয়া প্রমাণ তুলে ধরে, কিন্তু সীতা আবারও তাকে গুরুত্ব দেয় না। জয় এরপর বাড়িতে যায়। সে দেখে দরজায় তালা দেওয়া আর চাবিটা উপরে রাখা, কিন্তু চাবিটা হাতে নিয়ে এসে খেয়াল করে পুরোটাই ধুলায় ভরা। অথচ সে প্রতিদিনই এই জায়গায় চাবি রাখে, সেখানে ধুলা থাকার কথা না। তখন সে বুঝতে পারে কেউ চাবি নিয়ে ভিতরে ঢুকেছিল, আবার রেখে গেছে, তাই ধুলা লেগে গেছে, মানে ভিতরে কেউ ঢুকেছিল। তার মাথায় তখন পুলিশে সেই কথাগুলো ঘুরতে থাকে। খুনি খুবই বুদ্ধিমান, সে তাকে মারার চেষ্টাও করতে পারে। এদিকে খুনি বাইরে এক চায়ের দোকানে বসে দেখছে জয় ভেতরে ঢোকে কিনা। জয় দরজা খুলে ভেতরে ঢোকার আগে একটু চিন্তা করে।
দরজা খোলার সময় দেখে ভেতরটা বন্ধই আছে। তখন সে জানালা দিয়ে কাঁচ ভেঙে উকি দিয়ে দেখে ভেতরে গ্যাস সিলিন্ডার খোলা। গ্যাস বের হয়ে পুরো ঘর ভরে গেছে। সামান্য স্পার্ক হলেই বিস্ফোরণ হতে পারত। জয় বুঝে যায় শেষে আমাকে মারার ফাঁদ পেতেছে। সে দ্রুত সেখান থেকে বেরিয়ে আসে। জয় বুঝতে পারে খুনি তাকে ফলো করছে, তাই সে ইচ্ছে করে এক ট্রাফিক পুলিশকে চড় মেরে জেলে চলে যায় যাতে কিছুদিন নিরাপদে থাকতে পারে। আদালত তাকে 10 দিনের রিমান্ডে পাঠায়। এদিকে সাধু জেলের বাইরে বসে তার বের হওয়ার অপেক্ষা করতে থাকে। জেলের ভেতরেই তার দেখা হয় আরেকজন কন্ট্রাক্ট কিলারের সাথে, যে নিজেও অনেক খুন করেছে কিন্তু একটা কেসে ধরা পড়েছে। জয় তার কাছে গিয়ে সাহায্য চায় এবং জানতে পারে এই ধরনের কন্ট্রাক্ট কিলিং সরাসরি হয় না, এর পেছনে একটা হ্যান্ডেলার থাকে। এই হ্যান্ডেলারই সব অর্ডার রিসিভ করে, তারপর ঠিক করে কে কোন খুনটা করবে। আর কন্ট্রাক্ট কিলার 2 ধরনের হয়। একদল থাকে যারা নিজেদের পরিচয় একদম গোপন রাখে, আরেক দল থাকে যারা নিজেরাই বলে বেড়ায় আমিই করেছি। এই কথা শুনে জয়ের মাথায় বড় একটা ক্লু আসে। এরপর জয় জেল থেকে সীতাকে ফোন করে বলে, ম্যাডাম, প্রতিটা কন্ট্রাক্ট কিলারের একটা করে হ্যান্ডেলার থাকে, প্লিজ ওই দিক থেকে ইনভেস্টিগেশনটা করুন, অন্তত এবার আমার কথাটা বিশ্বাস করুন। সে তার বাড়ির কথাও বলে সেখানে বিপদ আছে। তখন সীতা একজন কনস্টেবলকে জয়ের বাড়িতে চেক করতে পাঠায়। সত্যি দরজা খুলতেই ছোট্ট একটা বিস্ফোরণ হয়। তখন সীতা বুঝতে পারে জয় যা বলছিল সবই সত্য। এরপর সে জয়কে জেল থেকে বের করে আনে এবং এই কেসে তাকে সাহায্য করতে বলে। অন্যদিকে বশির নামে সেই হ্যান্ডেলার আরেকটি খুনের কন্ট্রাক্ট পায়, কিন্তু জয় যেহেতু ধীরে ধীরে তথ্য জোগাড় করছে তাই ধরা পড়ার ভয়ে সাধু নিজেই বশিরকে হত্যা করে, অর্থাৎ নিজের হ্যান্ডেলারকে নিজেই মেরে ফেলে, মানে নিজের প্রমাণ নিজেই মুছে দেয়। এরই মধ্যে বশিরের মৃত্যুর খবর আসে আর সীতা জয়কে নিয়ে ঘটনাস্থলে যায়। পুলিশ প্রথমে ধরে নেয় বশির হার্ট অ্যাটাকে মারা গেছে, কিন্তু জয় চারপাশ দেখে বুঝে ফেলে বশির আসলে একজন হ্যান্ডেলার ছিল আর মৃত্যুর আগে সে নতুন একটা কন্ট্রাক্টও পেয়েছিল। জয় সীতাকে বলে, ম্যাডাম, ওই কন্ট্রাক্ট কিলার আরেকজনকে মারার আগে আমাদের তাকে ধরতে হবে। সেখান থেকে জয় একটা ছোট কাগজ পায় যেখানে একটা মার্কেটের নাম আর সময় লেখা ছিল, সন্ধ্যা 6টা। এরপর সীতা তার টিম নিয়ে ওই মার্কেট এলাকায় গিয়ে নজরদারি বসায়। জয় খুনির যে বর্ণনা জানত, মাথায় কম চুল, মোটা চশমা আর পোলিও, সেই অনুযায়ী পুলিশ খোঁজ শুরু করে। ঠিক তখনই খুনি সেখানে আসে এবং বুঝতে পারে পুলিশ তাকে খুঁজছে। সে চুপি চুপি জয়ের পেছনে গিয়ে একটি জিনিসে অক্টোবর 2 লিখে তারপর জয়ের কাছে এসে লাইটার চায়। জয় কিছু না বুঝে লাইটারটা দিয়ে দেয়। খুনি সেটাতে কিছু লাগিয়ে চুপচাপ সরে যায়। পরে জয় যখন লাইটারটা ব্যবহার করতে যায় তখন সে দেখে সেখানে অক্টোবর 2 লেখা। এটা দেখে সে চমকে যায় এবং চারদিকে খুঁজতে থাকে, কিন্তু খুনিকে আর পাওয়া যায় না। জয় এরপর সীতাকে এসব বললেও সে বিশ্বাস করে না, বরং বলে, তোমার জন্য আমাদের সময় নষ্ট হলো। তখন জয় বোঝায় অক্টোবর 2 মানে যেদিন সে জেল থেকে বের হবে ঠিক সেদিনই খুনি তাকে মারতে চায়, কিন্তু তবুও তারা বিষয়টাকে গুরুত্ব দেয় না। সেই রাতেই জয় আবার মার্কেটে গিয়ে সিসিটিভি ফুটেজ চেক করতে থাকে। পুলিশ আগে দেখেও কিছু পায়নি, কিন্তু জয় খুঁজতে থাকে এমন কাউকে যে ইচ্ছে করে ক্যামেরা এড়িয়ে চলছে। সত্যি সাধু খুব চালাক, সে সব ক্যামেরা এড়িয়ে চলেছে, কোনো ফুটেজে তার মুখ ঠিকমতো ধরা পড়েনি। অনেক খোঁজার পর পার্কিং এরিয়ার এক ফুটেজ দেখা যায়। খুনি পোস্ট বক্স থেকে কিছু একটা বের করে, সেটা মুচড়ে নিজের পকেটে রেখে দেয়। এই ঘটনাটা ক্যামেরায় রেকর্ড হয়, কিন্তু তার মুখটা কোথাও পরিষ্কার দেখা যায় না। তখন সবাই ভাবে এত কিছু দেখলাম কিন্তু মুখটাই তো দেখা গেল না। ঠিক তখনই জয় বলে মুখ আছে এবং একটা ভিডিও দেখায়। আসলে এর আগে যখন সে অ্যাপার্টমেন্টে গিয়ে সবার সাথে কথা বলছিল তখন সে গোপন ক্যামেরা অন করে রেখেছিল, সেই ভিডিওতেই ক্লু পাওয়া যায়। জয় ব্যাখ্যা করে সে কিভাবে খুনিকে চিনেছে। খুনির একটা আলাদা অভ্যাস ছিল, সে কিছু ধরলে সেটাকে মুচড়ে পকেটে ঢুকিয়ে রাখত। যেমন আগে পানি খাওয়ার সময় বোতল মুচড়ে পকেটে রেখে দিয়েছিল, এখন আবার এই কাগজটাও একইভাবে মুচড়ে পকেটে রাখলো। এই ছোট্ট অভ্যাসটাই জয়ের কাছে বড় প্রমাণ হয়ে দাঁড়ায়। জয় সেই ছবি নিয়ে সীতার কাছে যায়, কিন্তু সীতা এসব কিছুই গুরুত্ব দেয় না। আগে তো জয় বলেছিল খুনি দেখতে অন্যরকম, পোলিও আক্রান্ত, চশমা পরা, টাক মাথা। এখন আবার অন্য একজনকে দেখিয়ে বলছে এই লোকটাই খুনি। তাই সে বলে আগে প্রমাণ নিয়ে আসো, তারপর গ্রেফতার করব। এই বলে সে চলে যায়। তখন জয় এক দারুণ প্ল্যান করে। সে প্রতিদিন তার পত্রিকায় সাধুর মৃত্যুর খবর ছাপাতে থাকে, যাতে কেউ তাকে চিনে ফেলে আর খবর দেয়। কয়েকদিন পর এক বৃদ্ধ লোক সেই ছবি দেখে বুঝতে পারে এই মানুষটা তো বেঁচে আছে এবং তার বাড়ির সামনেই থাকে। এরপর সে জয়কে ফোন করে সব জানায়। জয় তৎক্ষণাৎ সীতাকে নিয়ে সে বাড়ির সামনে যায় এবং বলে এটাই ওই কন্ট্রাক্ট কিলারের বাড়ি।
ঠিক তখনই হঠাৎ করে কেউ একটা বাইকের টায়ারে গুলি করে। সবাই বুঝে যায় ভিতরে কেউ আছে, সম্ভবত খুনি। পুলিশ পাল্টা গুলি চালায় আর খুনিও গুলি চালাতে থাকে। এই গোলাগুলিতে এক কনস্টেবল আহত হয়। চারপাশে উত্তেজনা বেড়ে যায়। এরপর হঠাৎ ভেতর থেকে গ্যাস ছাড়া হয় এবং বড় একটা বিস্ফোরণ ঘটে। সবকিছু শান্ত হওয়ার পর ভেতরে ঢুকে তারা দেখে একটা মৃতদেহ পড়ে আছে আর খুনির প্ল্যান করার বোর্ড, টার্গেটের ডিটেলস সবকিছু সেখানে পাওয়া যায়। এখন মনে হচ্ছে খুনির পুরো প্ল্যান অবশেষে সামনে চলে এসেছে। এরপর পুলিশ মৃতদেহ সরিয়ে নিয়ে যায় এবং পুরো জায়গাটা ক্লিয়ার করে। খুনির সঙ্গে জড়িত সবাইকে গ্রেফতার করা হয়। এরপর দৃশ্য 3 দিন পরে চলে যায়। জয় তার বন্ধুর সাথে এটি কবরস্থানে বসে থাকে, যেখানে তার বন্ধুর সমাধির পাথর বানানোর কাজ করে। হঠাৎ সেখানে একজন আসে। জয় তাকে দেখেই বুঝে যায় কে এসেছে, তাই বন্ধুকে ইশারা করে সবাইকে সেখান থেকে সরিয়ে দেয়। তারপর বলে, আয় মৃত্যুঞ্জয়, তোর জন্যই আমি অপেক্ষা করছিলাম। এই কথা শুনে লোকটা চমকে যায়। আসলে সেই আসল খুনি অন্যরকম ছদ্মবেশে এসেছে। সে জিজ্ঞাসা করে, তুই আমাকে কিভাবে চিনলি? জয় বলে, তুই এত সহজে মারা যাবি না, এটা আমি জানতাম। তোর বুদ্ধি আর প্ল্যান সবই আমার জানা, কিন্তু তুই দুটো বড় ভুল করেছিস। প্রথম ভুল, যখন গুলি চালানো হয়েছিল সেটা যদি ঘরের ভেতর থেকে হতো তাহলে গুলির চিহ্ন অন্যভাবে পড়তো, কিন্তু সেটা সরাসরি বাইকের টায়ারে লেগেছিল, মানে খুনি বাইরে ছিল। দ্বিতীয় ভুল, পুলিশকে গুলি করার সময়ও বোঝা গিয়েছিল গুলি বাইরে থেকে এসেছে। এসব থেকে জয় নিশ্চিত হয় খুনি বাইরে থেকে সব করছিল, আর খুনি সবসময় ঠিক সময়ে কাজ শেষ করে, তাই আজ নির্দিষ্ট সেই তারিখে সে আসবেই, এটা জয় জানতো। খুনি তখন কাছে এসে বলে, খারাপ না, তুইও বুদ্ধিমান। এই বলে গুলি করতে যায়। ঠিক তখনই জয় পাইপলাইন ভেঙে দেয়। চারদিক থেকে পানি ছিটকে পড়তে থাকে। তারপর শুরু হয় ভয়ঙ্কর ফাইট। দুজনের মধ্যে মারাত্মক লড়াই হয়। খুনি জয়কে গুলি করে। জয়ের হাতে পায়ে আঘাত লাগে, তবুও জয় লড়াই চালিয়ে যায়। শেষে জয় ক্লান্ত হয়ে বসে পড়ে, মনে হয় যেন সব শেষ। খুনি তার কাছে আসে আর পানি খেতে যায়, কারণ সে সবসময় নিজের সাথে পানির বোতল রাখে। ঠিক তখনই জয় বলে, আমি তোকে শুধু মেরে ফেলতে চাইনি, আমি তোর নিজের অভ্যাস দিয়েই তোকে মারতে চেয়েছি। আসলে জয় আগেই সেই খুনির পানির বোতলটি বদলে দিয়েছিল, আর সেই বোতলে বিষ মিশিয়ে রেখেছিল। খুনি যখন সেই পানি খায় তখন বিষ তার শরীরে ছড়িয়ে পড়ে। জয় বলে, যেই বোতলটা তুই এনেছিস এটা সেই বোতল নয়, আমি বদলে দিয়েছি। সেই খুনি অর্থাৎ সাধু শক খেয়ে যায়, তার নাক মুখ দিয়ে রক্ত বের হতে থাকে, আর শেষমেশ জয়ের উপর পড়ে মারা যায়। এরপর জয় তাকে পাশে থাকা গর্তে ফেলে দেয়, যে গর্তটা সে আগেই খুঁড়ে রেখেছিল শুধু এই খুনির জন্যই। এইভাবেই খুনির গল্প শেষ হয়ে যায়। সবশেষে জয় সেই ছোট্ট মেয়েটির কাছে যায় এবং পুরো সত্যটা তাকে বুঝিয়ে বলে। যখন ছোট্ট মেয়েটা জিজ্ঞাসা করে, আমার বাবার সাথে এমন করা লোকটা এখন কোথায়, তখন জয় শান্তভাবে বলে, আসলে তোমার বাবার সাথে সে যা করেছে তার জন্য আমি তাকে তোমার বাবার কাছে পাঠিয়ে দিয়েছি, যেন সে গিয়ে ক্ষমা চায়। এতক্ষণে সে তোমার বাবার কাছে গিয়ে ক্ষমাও চেয়ে নিয়েছে, আর আমার মনে হয় তোমার বাবাও তাকে নিশ্চয়ই ক্ষমা করে দিয়েছেন। তোমার বাবা খুব ভালো মানুষ ছিলেন, তিনি অবশ্যই ক্ষমা করে দিতেন। এটা শুনে মেয়েটা চুপচাপ তাকিয়ে থাকে। তখন জয় তাকে বলে, দেখো, তোমার জন্য আমি এত কিছু খুঁজে বের করেছি, এবার কি আমার জন্য একটু হাসি দেবে না? মেয়েটা হাসার চেষ্টা করে কিন্তু হাসতে পারে না। হঠাৎ করে সে জোরে কেঁদে ফেলে। তখনই সে পুরো সত্যটা বুঝতে পারে যে তার বাবা আর নেই। আর এখানেই গল্পের সমাপ্তি হয়। তো বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ মুভির এক্সপ্লেনেশন। আশা করি মুভির গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার এক্সপ্লেনেশন আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, কারণ আমরাই একমাত্র এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসি। ধন্যবাদ।